নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রথমেই তোমাদের ধন্যবাদ দিয়ে শুরু করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম অলৌকিক জোনের কোন সময় ঘটনা এলে তোমাদের শুনতে সুবিধা হবে রাতের বেলা। তোমরা তোমাদের মতন করে ভোট দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। সব থেকে বেশি ভোট যে অপশানে আসবে সেই অপশানে, মানে সেই টাইমেই থেকেই সামনের বৃহস্পতিবার এবং রবিবার, দিন চেঞ্জ হচ্ছে না, সেই টাইমেই ঘটনা আসবে, যে টাইমে সব থেকে বেশি ভোট এসেছে। এবার সরাসরি চলে যাচ্ছে আজকের ঘটনায়। আজকের ঘটনা পাঠিয়েছেন এই প্রথমবার অলৌকিক জোনে একজন অবাঙালি দিদি বলতে পারি। তিনি মানে জন্মসূত্রে অবাঙালি, পাঞ্জাবি, কিন্তু বিয়ে হয়েছে একটি বাঙালি পরিবারে। এবং ম্যাডাম নিজের নাম বলতে আগ্রহী নন। ম্যাডামের বয়স প্রায়, উনি বললেন, আমার 50 পেরিয়েছে। উনি ওনার দাদিমা মানে দিদার মুখে শোনা একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। এবং অদ্ভুতভাবে, কাকতালীয় বলতে পারো, ঘটনাটি আজকের দিনে এতটা মানে মিলে গেছে। এখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, যুদ্ধ বলবে যে সিজফায়ার হয়েছে, কিন্তু আবারও পরিস্থিতি অন্যদিকে যেতে পারে। কিন্তু এই সময় উনি বললেন যে আমার এই দেশ সম্পর্কিতই একটা ঘটনা আমার দাদির মুখে আমি শুনেছিলাম। কলকাতায় বহু বছর আছি, আমি বাংলা বলতেও পারি, বাংলা বুঝতেও পারি, কিন্তু বাংলা আমি লিখতে পারি না। তেমনভাবে লেখার প্রয়োজন হয় না, গৃহবধূ, লিখতে গেলে ইংরাজি বা পাঞ্জাবি ভাষা লিখতেই আমি বেশি স্বচ্ছন্দ। উনি বলছেন, পাঞ্জাবের অমৃতসরে আমার জন্ম, ওখানেই বড় হওয়া সব কিছু। কিন্তু আমার পরিবার মানে ওনার পূর্বপুরুষ, ওনার দাদি, তাদের জীবনে খুব মানে একটা বিপজ্জনক অধ্যায় এসেছিল। ওনার দাদি যখন একেবারে ছোট বাচ্চা মেয়ে, যাকে বলে, উনি বলছেন তখন কত বয়স হবে, 8-9 বছর বয়স হবে, তাই জন্য বাচ্চা মেয়ে কথাটা উচ্চারণ করলাম। ওনারা থাকতেন তখন পাকিস্তানের আন্ডারে যে পাঞ্জাব আছে ওখানে ওনারা থাকতেন। তখনও ওনার দাদির যে সময়কার কথা বলছেন, তখন কিন্তু পাকিস্তান ভারত ভাগ হয়নি, দেশভাগ হয়নি। তো দেশভাগ যখন হওয়ার কথা চলছে, ওনার দাদি খুবই ছোট। ওনার দাদি ঘটনাটা যখন শুনলেন, মানে জ্ঞান হলো, তখন অলরেডি ওনারা অমৃতসরের দিকে চলে এসেছেন। ওখানে ওনাদের নিজে কিন্তু ওখানে নতুন একটা জায়গা থেকে এসে আর একটা জায়গায় ওনাদের জীবন কাটানো বা নতুন করে একটা সংসার গড়ে তোলা, বাড়ি ঘর, প্রচণ্ড কষ্টে ওনাদের জীবন কেটেছে। ওনারা 5 বোন ছিলেন, 4 ভাই ছিলেন। ওনাদের সব থেকে বড় যে দাদা দাঙ্গায় নিহত হয়েছিলেন। দাদার সবে দাঙ্গায় নিহত হয়েছেন, তার যে শেষকৃত্য সেটাও ওই পাঞ্জাবি পরিবার করতে পারেনি। কি ভয়ানক সমস্যা ভাবো। ঠিক সেই সময় অন্যান্য যারা পরিবারে, যারা পাশাপাশি আত্মীয় স্বজন বা প্রতিবেশী যাই বলো, যারা পাঞ্জাবি, হিন্দু পাঞ্জাবি ছিলেন, তারা বললেন এখন আর শোক করার সময় নয়, পুরো পরিবারটা, এই ছেলে মেয়ে শুদ্ধ সব শেষ হয়ে যাবে, এই ছোটদেরকে নিয়ে চলো। ওখানে বলছেন কিছু সহৃদয় মুসলিমও ছিলেন, সবাই উগ্রপন্থী ছিলেন না, তখনও মানুষের মধ্যে মানবিকতা পুরোপুরি লোপ পায়নি। তারা বললেন আমরা আমাদের মতন করে ওর শেষকৃত্য করে দেব, ও ঠিক ওপরওয়ালার কাছে চলে যাবে, কোনো ওর মানে পরলোক যেটাকে বলি, ওর কষ্ট হবে না, তোমরা প্রাণ বাঁচিয়ে চলে যাও। কারণ যারা ভালো ছিলেন তারা খুব দুর্বল ছিলেন, আর যারা খুব মানে মৌলবাদী মানসিকতা, তারা ভয়ানক, তারা খুব পাওয়ারফুল। তাদের সঙ্গে সাধারণ যারা মুসলিম ভালো মানুষ যারা ছিলেন, তারা যুদ্ধ করতে পারবেন না, তাদেরকে বাধা দিতেও পারবেন না। তখন পুরো কথা হয়ে গেল যে তোমরা হিন্দু পাঞ্জাবি, তোমরা হিন্দুস্তানে চলে যাও, মানে ইন্ডিয়াতে চলে যাও। এখানে ভাগ পড়েছে মুসলিমদের। এখানে মুসলিমরা, ওখান থেকেও যারা মুসলিম তারা এখানে আসবে, এটা মুসলিম কান্ট্রি, এখানে মুসলিমরা থাকবে। ঠিক সেই রকম একটা ভারত পাকিস্তান দেশভাগ হচ্ছে, এরকম একটা আবহাওয়া, প্রচুর মানুষ শয়ে শয়ে প্রাণ হারাচ্ছেন,
মানুষ বাড়িঘর হারাচ্ছেন, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া কি ভয়ানক এক। সেরকমই একদিন রাত 3টের সময় ওই পরিবারটি ওদেরই বলছি যেটা পাড়া বা মহল্লা বলি, সেই মহল্লায় একজন সহৃদয় মুসলিম ব্যক্তি থাকতেন। তিনি বলেছিলেন আমার এই পাড়ায় যত হিন্দু ভাই বোনেরা আছে যারা মারা গেল তাকে তো কোনো, যারা বেঁচে আছে এদেরকে আমি মরতে দেবো না, আমি যেমন তেমন করে ওদেরকে বর্ডার পার করে দিয়ে আসবো, কারণ এখানে থাকলে জীবন হাতে নিয়ে ওদের বাঁচতে হবে। তো তিনি নিজের জিপে করে, এবং তার পরিবারের লোকেরাও খুব ভালো ছিল, কিভাবে ওদেরকে পার করে দিয়ে গেছেন বর্ডারে এসে। বলছেন ওনারা যখন চলে আসছেন কিছুটা জায়গা যাবার পর গাড়ি থেকে নেবে এবার পায়ে হেঁটে, জিনিসপত্র অত্যন্ত যৎসামান্য, বাড়ি ঘর মালপত্র সব পড়ে আছে। সেই দাদি বলছেন তার মা ছেলে মেয়েদের নিয়ে যখন হাহাকার করতে করতে, মানে কাঁদতেও পারছেন না, মুখে কাপড় বেঁধে যাচ্ছেন যাতে তার গলা দিয়ে আওয়াজ না বেরোয় কান্নার, ছেলের মৃতদেহ ফেলে চলে যাচ্ছেন শুধু বাকি সন্তানদের এবং নিজেদের প্রাণটা বাঁচানোর জন্য। এই মর্মান্তিক পরিস্থিতিতে সেই মুসলিম সহৃদয় ব্যক্তি, উনি বলছেন তার নাম আমি জানি না, ন্যাচারালি অতগুলো প্রজন্ম কেটে গেছে, তিনি বলছিলেন কেউ যেন কাঁদবে না, এবং এখানে কোনো লোক আছে, হিন্দু লোক আছে যেন কেউ বুঝতে না পারে। আমি বারবার হিন্দু মুসলিম কথাটা উচ্চারণ করতে চাইছি না। তো এরকম একটি বিষয় হয়েছিল, তারা যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে যেতে দেখছে প্রচুর মানে মারামারি হচ্ছে, তাদের মধ্যে অনেকের নিহত মানুষদের লাশ পড়ে আছে। কিছুটা যাবার পর দাদি বলছেন প্রচণ্ড তার খিদে পেয়ে গেল, ছোট বাচ্চা মেয়ে খিদে পেয়েছে, মাকে বলতে পারছে না, কেন মা শোকে দুঃখে আশঙ্কা ভয়ে পাথর, অত্যন্ত খিদে পেয়েছে, থাকতে পারছে না, কারণ সারাদিন ভালোভাবে খাওয়া হয়নি। দুপুরবেলায় দাদা ওভাবে চলে গেছে, বাড়িতে এসে ওরা মেরে দিয়ে গেছে, বাকিরা কোনো রকমে প্রাণ বাঁচিয়েছে। দাদা ছিলেন ওদের সবার বড়, দাদাই পুরো পরিবারটাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন। ওই সময় তার বাড়িতে বাবা ছিলেন না, বাবা এসে দেখছেন ওই অবস্থা ছেলের। তারপর ওই যে বললাম তারা সবাই প্রাণ নিয়ে পালাচ্ছেন। এরকম সময় সেই মুসলিম ব্যক্তিকে উনি বললেন যে চাচা আমার খুব খিদে পেয়েছে, তাদের ভাষায়, ওখানকার পাঞ্জাবি ভাষায়। তিনি তার পকেটে কিছু খেজুর আর কিছু মানে ড্রাই ফ্রুটস ছিল, উনি ওটা ওই বাচ্চাটার হাতে দিলেন, ওই দাদি তখন খুব ছোট, তার হাতে দিয়ে বললেন তুমি এটা খাও। ওই খেয়ে একটু জল খেয়ে সে ঘুমিয়ে পড়লো। এবার তারপর তো গাড়ি থেকে নেমেছে, এবার হাঁটতে 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 যাচ্ছে। যখন ওরা বর্ডার ক্রস করছে দেখছে ওখান থেকেও মানুষ কাঁদতে কাঁদতে এদেশে ফিরছে, মানে যারা ভারত থেকে পাকিস্তানে আসছে, পাকিস্তান থেকে যারা যাচ্ছে বলছে হাজার হাজার মানুষ এদিক থেকে ওদিক আসছে, ওদিক থেকে, প্রত্যেকেরই একই মানসিক অবস্থা, প্রত্যেকেই উদ্বাস্তু, কারোর মানে সামনে ভবিষ্যৎ অন্ধকার, জানে না নতুন দেশে গিয়ে কী করবে কী হবে। তারপর তারা অমৃতসরে আসে একটা মহল্লায়, তারা যে মহল্লা এখন তারা বর্তমানে ছিলেন সেটা না, অন্য একটা জায়গায় তারা উঠেছিলেন। হাহাকার, অর্থনৈতিক অশান্তি, যেখানে কখন কোথা লঙ্গর খোলে, খাবার পেলে পায়, না পেলে না পায়, মায়ের তো খিদে তেষ্টা মাথায় উঠেছে। প্রায় মাস 3 মা খুব অসুস্থ, একটা তাঁবু খাটিয়ে একটা রাস্তার পাশে তারা পড়ে থাকতেন। সেখান থেকে ওই ছেলে মেয়েদেরকে নিয়ে তার বাবা কিভাবে নতুন জীবনটা তৈরি করেছেন, বাড়ি ঘর, ওখানে নিজেদের জীবন, সে মর্মান্তিক কাহিনী। কিন্তু 3 মাসের মধ্যে মা মারা গেলেন। কেন ওই যে শোকটা মা চেপে দেশ ছেড়েছিলে, সে শোকটা মা আর রাখতে পারেননি, মা প্রাণ ত্যাগ করলেন। তারপর ওনাদের বাবা আর বিয়ে করেননি, ছেলে মেয়েদের বড় করলেন, ছেলেদেরকে মানুষ করলেন, বিয়ে দিলেন, মেয়েদেরকে বিয়ে দিয়েছেন। কিন্তু প্রতি রাত্রে যবে থেকে ওনারা দেশ ছেড়েছেন সেই বাবা প্রতি রাত্রে শুনতে পেতেন গুলির শব্দ, আর তার ছেলের ওই মৃতদেহকে পড়ে থাকতে প্রতিদিন দেখতেন। রাতে তিনি তার মৃত সন্তানকে সেই বাবা স্বপ্নে দেখতেন তার ছেলের লাশ পড়ে আছে। কখনো কখনো স্বপ্নে দেখতেন
তার ছেলে তার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তখন তারা অনেক জীবনে দাঁড়িয়ে গেছেন, সচ্ছল। সে বলছে, বাবা তুমি আমাকে নিয়ে এলে না এখানে? নতুন বাড়িতে ভালো আছো তো? আমার মা ভালো আছে মা, আমি ওখানে ভালো আছি, তোমরা ভালো আছো তো? প্রতি রাতে ছেলেটা এরকমভাবে বলে। এরপর বলছেন যে তার বাবা বলছেন, ছেলে একদিন স্বপ্নে এসে বলল, বাবা ওই দেশের একটি মেয়েকে সে খুব ভালোবাসত। মেয়েটি পাকিস্তানি মুসলিম, নাম ছিল ফাতেমা। বাবা ফাতেমাকে বলো আমার জন্য যেন অপেক্ষা না করে, ও অত বছর অপেক্ষা করছে। এখানে অনেকে কনফিউশন হতে পারে যে কতদিন ধরে অপেক্ষা করছে, এটা আবার কি ধরনের কথা। এটা তো বলা হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে। যখন তারা এলেন এবং তাঁবু খাটিয়ে একটা জায়গায় পড়ে থাকতেন, তখন থেকে এবং যখন ওনারা পুরো দাঁড়িয়ে গেছেন, একটা ঘর বাড়ি করে ওখানে একটা সেটেলড হয়েছেন, প্রতিটা দিন এমন একটা দিন যায়নি ওনার বাবার যে তার মৃত ছেলেকে এবং তার স্ত্রী, যিনি 3 মাসের মধ্যে এখানে এসে মারা যান, তাদেরকে উনি স্বপ্নে দেখতেন না, একটা দিনও যাননি। এবং সে স্ত্রী এবং তার মৃত সন্তানের স্মৃতির উদ্দেশ্যে তিনি কখনো নতুন করে বিয়ে, নতুন সংসারের দিকে মন দেননি। তিনি তার যে সন্তানরা আছে তাদেরকেই বড় করা, তাদের মানুষ করা, এসবেতেই লক্ষ্য দিয়েছিলেন। সমাজ থেকে ওই সময় চাপ ছিল যে একা পুরুষ মানুষ কী করে বাড়িতে সমর্থ মেয়েরা আছে, কেন তখনও পরিবেশ খুব তো শান্ত হয়নি যে কে দেখবে, একজন স্ত্রী বাড়িতে এলে দেখতে পারবে। উনি বলতেন না, এরা বোনেরা বোনেদেরকে দেখবে, ভাইরা ভাইদেরকে দেখবে, এরকম উনি বলতেন। তো ছেলে স্বপ্নে বলতো যে বাবা ফাতেমাকে বলো আমার জন্য যেন অপেক্ষা না করে। এবার একবার চলে এসে ওখানে যাওয়া খুব কষ্টকর ছিল, কিন্তু ছেলের স্বপ্ন যেহেতু প্রতি রাতে আসতো, প্রতি রাতে ছেলে এরকমভাবে বাবার কাছে সাহায্য চাইতো, বাবা ওকে বলো যেন নতুন করে একটা ওদের সমাজে যেরকম নিয়ম সেভাবে যেন ও বিয়ে করে, জীবনে সেটেল করে যায় আর কি। তো স্বপ্নটাকে কিন্তু এতদিন রোজ একই স্বপ্ন বারবার আসছে, ছেলে একটা অনুরোধ করছেন, বাবা হয়ে রাখতে পারবেন না? উনি চেষ্টা করলেন। তখন পরিবেশ অনেকটা শান্ত হয়েছে, পাকিস্তানে আরেকবার যাওয়ার। উনি গেলেনও, নিজেদের পুরনো জায়গায় গিয়ে দেখলেন ওনাদের বাড়ি ঘর যা ছিল সমস্ত ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে, কিচ্ছু নেই। মানে দেখে বুক আরও ফেটে গেল, মনে হলো কেন এলাম। যারা প্রতিবেশী ছিল, যারা হিন্দু মুসলিম ভাই ভাই শিখ সবাই একসঙ্গে থাকতো, সেই তারাই যেন চিনতে পারছে না। তাদের জায়গা, তাদের বাড়িতে অন্য লোকেরা এসে বসবাস করছে, তাদেরকে চেনেনও না। তারপরে উনি যখন ওই পাড়ায় গেছিলেন, পাড়ায় গিয়ে ফাতেমার খবর নিয়েছিলেন, কারণ ওদের পাড়ায় সবাই সবাইকে চিনতো, পছন্দ করতো। জানতে পারলো সেই ফাতেমা সত্যি সত্যি আর বিয়ে থা করেনি, তার ছেলেকে প্রচণ্ড ভালোবাসতো এবং সেই ছেলের জন্যই সে তার নিজের জীবনটা সামাজিক কাজ, মহিলাদের জন্য কাজ, নারী সুরক্ষা, আর তখনকার দিনে সেই ফাতেমা লেখাপড়া জানতো, অন্য যারা নারীরা অবহেলিত তাদের শিক্ষার আলোয় আনা, এসবের জন্য সে কাজ করে যাচ্ছে। সে কোনোদিন আর সংসার ধর্ম কিচ্ছু করেনি, শুধু বলল যে তুমি আর জীবনে, আমার ছেলে এরকম আমাকে স্বপ্ন দেয়, তুমি নিজের জীবনে এগিয়ে যেতে পারো। উনি বললেন না, সেটা সম্ভব না। আর তখনকার দিনে এই ধরনের কথা কেউ ডিরেক্টলি সামনাসামনি কথাও বলতো না। বললেন যে আপনি ভালো আছেন তো? বাড়ির সবাই তখন ওদের কথা জিজ্ঞেস করলো, বলে হ্যাঁ ওরা সব বড় হয়ে গেছে, ওরা সব ভালো আছে, চাচি মারা গেছেন, সমস্ত কিছু সে শুনলো। শুধু বললো যে না, আমি ঈশ্বরের সেবায় জীবনটাকে নিয়োজিত করেছি এবং যতদিন বাঁচবো মানুষের সেবা করে মানুষের কাজ করব। আমি কোনো বৈবাহিক সম্পর্ক বা গৃহস্থ জীবনে যাব না। সেই সমাজে দাঁড়িয়ে, ওদের ওই সমাজে দাঁড়িয়ে একটা মেয়ের পক্ষে আজ থেকে অত বছর আগে এই ডিসিশন নেওয়াটা এত ইজি ছিল না। কিন্তু তিনি সমাজের সমস্ত উপেক্ষা এবং সমাজের থেকে তার পরিবারের মারাত্মক তার ওপর মানসিকভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল। তার বাবা, তার ভাইরা কেউ তাকে দিয়ে নতুন সম্পর্কে নিয়ে যেতে পারেনি এবং কেউ নিকাহ তার দিতে পারেনি।
পরবর্তীকালে ওখান থেকে দেশ থেকে চিঠি এসেছিল যে তখন এনার দাদির বাবা মারা গেছেন, যে সেই যে দাদার হবু স্ত্রী ছিলেন ফাতেমা, তিনি মারা গেছেন। তার অসুখ করেছিল, চিকিৎসার অভাবেই তার দাদারা বৌদিরা তাকে আর দেখতো না, পছন্দ করতো না, যেহেতু সে বিয়ে থা করেনি, একটু বোঝা বলে মনে করতো। সে সমাজের কাজ করত, সংসারে কিছু পয়সা করেও দিত, কিন্তু তাকে দেখাশোনা কেউ ভালোভাবে করতো না। তো তারও জীবনটা খুব কষ্টে কেটেছে। কিন্তু এই দাদি বলছেন, আমি একদিন স্বপ্নে দেখেছিলাম যে আমার মা, বাবা, আমার দাদা এবং সেই ফাতেমাদি ছোটোবেলায় দেখা সেই মুখটা আমার চোখের মধ্যে আটকে আছে। তারা সবাই এক জায়গায় খুব আনন্দে খুশিতে আছে। তো আজকে এরকম আবহাওয়ায় বলতে পারো যে এরকম ঘটনার মানে কি, উনি খুব রিকোয়েস্ট করলেন, বললেন আমি অবাঙালি, আমি বাংলায় লিখতে পারি না, আমি হোয়াটসঅ্যাপে মুখে তোমাকে বলছি, তুমি এই ঘটনাটা যদি মনে হয় বলার তুমি বলো। কারণ অলৌকিক এখানে যা ছিল তা তো ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু একজন মৃত ছেলে প্রতিদিন বাবাকে স্বপ্ন দেওয়া যে ওই মেয়েটি আজও আমার জন্য অপেক্ষা করছে, বাবা ওকে গিয়ে বলো যেন জীবনে এগিয়ে যায়, নতুন করে জীবন শুরু করে, আমার জন্য অপেক্ষা না করে, কারণ আমি তো আর এই জীবনে ফিরবো না। সে কি করে জানলো? যদি এটা স্বপ্নটা শুধুমাত্রই কল্পনা হতো, স্বপ্ন হতো, তাহলে সেই স্বপ্নটাই বা তার বাবা কেন দেখবেন? বা সেই ছেলেটির স্বপ্নে এসে যদি আত্মা বলে সত্যিই কিছু থাকে, আত্মা সেই মেয়েটির কথাই বা কেন শুধু বলবে? আরও অন্য কথা তো বলতে পারতো। তো খুবই মর্মস্পর্শী লেগেছে আমার ঘটনাটা। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে ওনাকে নিশ্চয়ই কমেন্ট করে উৎসাহ দিও, কারণ একজন অবাঙালি হয়ে তিনি চেষ্টা করেছেন, তিনি আমাদের ঘটনা শুনছেন প্রতিদিন, এবং এখনকার পরিস্থিতির কথা মনে করে তার দাদির কথা তার মনে পড়ে গেছে, এবং তিনি এই ভারত পাকিস্তানের যুদ্ধের আবহাওয়ায় ওদের পরিবারে একসময় কি ঘটেছিল, তাদের জীবনে কি সিচুয়েশন নেমে এসেছিল, উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন আজকে। আমরা তো বলতে পারি হ্যাঁ সত্যি খুব খারাপ হয়েছিল, কিন্তু যাদের সঙ্গে হয়েছিল তারা জানে যে কতটা যন্ত্রণাময় পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছিলেন। সরাসরি চলে যাচ্ছে আজকের দ্বিতীয় ঘটনায়। আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন রত্না দেবনাথ। লিখছেন, সহেলি আমি রত্না দেবনাথ বলছি। প্রথমবার আমার ঘটনা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার ছেলে তো আনন্দে আত্মহারা। ঘটনায় আসি। আমি কলকাতায় একটা ছোটোখাটো ব্যবসা করি, পেইং গেস্টের ব্যবসা। বিভিন্ন জায়গা থেকে অনেক মেয়েরা আসে আমার কাছে থাকতে, পড়াশুনো করতে, চাকরি করতে। আমরা রাতে খাওয়া দাওয়ার পর পিজির মেয়েদের সাথে ছাদে বসে গল্প করতাম। তখন একটা মেয়ে আমাকে ওর বাড়িতে ওর নিজের চোখে দেখা একটা ঘটনা বলেছিল। ওর দাদু মারা যাওয়ার দিন রাতে, প্রথমেই বলে দিই, ওরা দোতলা বাড়ির উপরে দুটো ঘর, একটা ঘরে দাদু আর একটা ঘরে ওরা থাকতো। দাদুর ঘর পেরিয়ে বাথরুম, ও প্রথম ঘরে থাকতো, সামনে প্যাসেজ। বাথরুমে যেতে গেলেই দাদুর ঘর দেখা যেত। ও বলছে, আমি যখন বাথরুমে যাচ্ছিলাম তখন দেখেছিলাম দাদু সোফায় বসে জামবাটিতে করে কিছু খাচ্ছেন। ঘুমের চোখে ঠিক দেখেছিল কিনা জানে না, এভাবে ভয় পায়নি। তারপর আসার সময় আর ফিরে তাকায়নি। সেদিন রুমে গিয়ে চিটকিনিটা লম্বা করে দিয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে ওর ঘুম আসছিল না, পুরো রাত জেগেছিল। রাত তখন 2:30, মোবাইলের লাইট জ্বলছিল। মোবাইল উল্টো করে ঘুমানোর চেষ্টা করছে, তখনই হঠাৎ চিটকানি লম্বা করে দিয়ে রাখলে, বাইরে থেকে টানলে, টেনে ঘরে ঢুকলে যেমন আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হলো। ও চোখ বুজে জোর করে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ বুঝলো ও যে গদিতে শুয়ে আছে সেই গদিটা একটু দেবে গেল। তখনও ভয় পায়নি। মনে হলো গদিতে হাত দিয়ে, মানে চাপ দিয়ে কেউ খাটে উঠে বসলো। তখনও ভয় পেয়ে গেল। চুপ করে চোখ বন্ধ করে পড়ে রইল। তারপর শুনতে পেলেও দাদু বলছেন, কি দিদি ভাই, ঘুমিয়ে পড়েছ? ভয় অচৈতন্য হয়ে পড়েছিল। পরের দিন সকালবেলা উঠেই সকলকে বলতে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন ও আমাকে বলেছিল আমি বিশ্বাস করেছিলাম। তার কারণ আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, তাই আমি জানি। ঘটনাটা একটু ছোট হয়ে গেল, ভালো লাগলে অবশ্যই শুনিও। শুভরাত্রি। এরপরে সরাসরি চলে যাচ্ছি আজকে তৃতীয় ঘটনায়। যারা যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ঘটনা পাঠাতে তাদেরকে বলি, তোমরা ঘটনা পাঠাও অলৌকিক zone 310@gmail.com অথবা
অলৌকিক জোন ফেসবুক পেজটা ফলো করো, সেখানে ইনবক্সে ঘটনা ভয়েস মেসেজ করে অথবা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। তাছাড়া বন্ধুরা, এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সঙ্গে থাকো। তৃতীয় ঘটনা পাঠিয়েছেন অনেক দিন বাদে রিভু ঘোষ। রিভুবাবু বলছেন, সহেলি অনেক দিন বাদে তোমাকে আজকে একটা ঘটনা পাঠাচ্ছি। উনি ব্যান্ডেল টাউনশিপে থাকতেন, আমরা জানি। সেই সময় ওনার ছেলেবেলাকার একটা ঘটনা উনি পাঠিয়েছেন। ছেলেবেলা বলতে আজকে তো ওনার অনেকটা বয়স হয়েছে, তখন ওই স্কুলে পড়া, 9-10-এ পড়া এরকম একটা ছেলে তখন তিনি বলছেন, প্রতি সপ্তাহে আমি কলকাতা যাতায়াত করতাম, প্রতি সপ্তাহে। তো আমাদের একটা 9:45 একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা ধরে আমি, লাস্ট ট্রেন বোধহয় ওটাই ছিল, ওটাতে উনি যাতায়াত করতেন। তখনকার দিনের যেমন আবহাওয়া, তেমন এত বেশি ট্রেন আজকের মতো ছিল না। উনি একদিন স্টেশনে দাঁড়িয়ে আছেন ট্রেনের জন্য, যে ওই ট্রেনটা এলে উনি যাবেন। তো শহরে কিসের জন্য যেতেন সেটা আমি বলতে পারবো না, তো উনি বলেছেন প্রত্যেক সপ্তাহে উনি যেতেন। সন্ধেবেলা রাত হয়ে যাচ্ছে, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছেন, সম্ভবত সেটা হয়তো লাস্ট ট্রেন, কিন্তু সেদিন কোনো কারণে ট্রেন ক্যান্সেল। উনি বলেন আর রিস্ক নিলেন না, এবার উনি স্টেশন থেকে নেমে, যেহেতু উনি ওখানকার লোকাল ছেলে, রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। উনি একা ছিলেন না, ওনার সঙ্গে একটা বন্ধুদের গ্রুপ ছিল। তবে ওনার লেখা দেখে আমার মনে হয়েছে হয়তো কলকাতায় উনি টিউশন নিতে আসতেন, সেরকমই মনে হয়েছে, প্রতি সপ্তাহে আসতেন বন্ধুদের সঙ্গে। তো কিছুটা রাস্তা যাওয়ার পর বন্ধুরা যে যার বাড়ি চলে গেল, উনি একা একা হেঁটে হেঁটে আসছেন। আর তখন বেশ রাত হয়েছে, আজকের মতন এত বেশি লাইট, এত চতুর্দিকে আলো ঝলমলে পরিবেশ তখনকার দিনে কিন্তু ছিল না। উনি কিছুটা রাস্তা আসার পর রাস্তায় আলোগুলো নিভু নিভু আলো জ্বলছে। একটা লাইট পোস্টের সামনে দেখেন একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে। উনি তাকে অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তখন উনি খেয়াল করলেন, মানে না চেয়েও ওনাকে মেয়েটার দিকে তাকাতে হলো, কারণ মেয়েটার মধ্যে অদ্ভুত একটা আকর্ষণ শক্তি ছিল। উনি দেখছেন মেয়েটা পুরো সাদা রঙের একটা ড্রেস পরে আছে, চোখগুলো নীল, এবং এত সুন্দরী মেয়ে উনি ওনার জীবনে কখনো দেখেননি। মনে হচ্ছে স্বর্গ থেকে নেমে এসছে। যেমন তার রেশমের মতো চুল, লম্বা চুল, তেমন একটা মানে অদ্ভুত একটা স্বর্গীয় ভাব তার মধ্যে। এবং মেয়েটা তাকে হাতছানি দিয়ে ডাকছে। উনি অ্যাভয়েড করেও এগোতে পারছেন না, ওনার পা দুটো যেন মাটিতে আটকে গেছে। এবং ওই রাস্তায় ওই মুহূর্তে উনি ছাড়া আর কেউ নেই। উনি দাঁড়িয়ে, আর কিছু হাত দূরে মেয়েটি দাঁড়িয়ে। তারপরে মানে মোহময়ী সেই মেয়ে তাকে যেন একটা অদ্ভুত মোহপাশে আবিষ্ট করে ফেলে। তিনি আস্তে আস্তে, সেই মেয়েটি এগিয়ে এসে দেখে যে যত সামনে আসতে দেখছে মেয়েটা যতটা দূর থেকে ভাবছিলেন সুন্দর, তার থেকেও সুন্দরী। মানে এরকম সুন্দরী মানে পৃথিবীতে কখনো হয় উনি জানতেন না। মেয়েটি এসে হঠাৎ করে অচেনা একটা ছেলের হাত ঝপ করে ধরে ফেলে। উনি একটু ঘাবড়ে গিয়ে দুপা সরে আসার চেষ্টা করেন, কিন্তু উনি পাচ্ছেন না, ওনার পা দুটো যেন আটকে গেছে। উনি মেয়েটার দিকে অদ্ভুতভাবে বিস্ময়ে তাকিয়ে আছেন, ভাবছেন এ কি, মানে পৃথিবীর কোনো মেয়ে কি, কেন তারা তো এরকম কাজ করবে না, হঠাৎ করে চেনা নেই জানা নেই এসে হাত ধরে ফেলবে। আর মেয়েটার চেহারাও যেন অদ্ভুত, মনে হচ্ছে এ জগতের না। মেয়েটি আস্তে আস্তে তার কাছে এসে বলে যে, তোমাকে আমার খুব পছন্দ, আমার সঙ্গে যাবে? খুব আস্তে আস্তে ধীর গলায় মেয়েটি বলে। উনি একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলেন। উনি বললেন আর কিছুক্ষণ এরম হলে হয়তো, জানেন না, হয়তো ওর সঙ্গেই কোথাও চলে যেতেন বা কিছু, কারণ উনি একটা ঘোরের মধ্যে ছিলেন, ওনার মাথা কাজ করছিল না। এরকমই সময় ঠিক কয়েকজন লোকের গলা, মানে পুরুষ কণ্ঠ ওনার কানে আসে, এবং উনি থতমত হয়ে পেছনে তাকিয়ে দেখেন ওনার সমবয়সী এবং ওনার থেকে বড় কিছু ছেলেরা জিজ্ঞেস করছে, কী ব্যাপার, রাত্রেবেলা এখানে একা একা কী করছো? উনি সামনে তাকিয়ে দেখেন মেয়েটা মিলিয়ে গেছে, মেয়েটা নেই, কোনো দিকে মেয়েটা নেই। তাকিয়ে দেখলেন। উনি তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে, মানে এবার উনি ভয় পেয়ে গেছেন, পুরো বিষয়টা তাদেরকে বলেন যে এরম দেখলাম। ন্যাচারালি তারা সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করলো, এবং
ন্যাচারাল, কেউ বিশ্বাস করলো ওনার কথা। উনি চলে এসেছিলেন, কিন্তু মানে উনি কাউকে যে বিশ্বাস করাতে পারেননি, যাদেরকেই বলেছেন কেউ মানেনি, যে দূর তুমি একটা মেয়েকে দেখে এরকম মোহে পড়ে গেলে, এখন তুমি এরকম বলছো। কিন্তু উনি বিশ্বাস করাতে পারছিলেন। কিন্তু তার কিছু দিন পর ওনার এক বন্ধু যে ঠিক ওই এরিয়াটাতে থাকতো, তাকে উনি বলেছিলেন যে এরকম তোমাদের ওখানে আমার হয়েছিল। সেই বন্ধু ওনাকে বলে, আমাদের ওই জায়গায় ওখানে একটা বাড়ি আছে, বাড়িটার সামনে বিশাল বড় একটা পলাশ গাছ আছে, বাড়িটার একটা রহস্য। ওই বাড়িটায় যারা কিনেছিল, মানে কিনে ওই পাড়ায় এসেছিল, সেই পরিবারটা বড় অদ্ভুত ছিল। কারণ সে পরিবারে একটা সুন্দরী ওরকম মেয়ে ছিল, যেমন মেয়ের কথা বলছো, কিন্তু পুরো গোটা পরিবারটাই এক রাতের মধ্যে কোথাও যেন নিরুদ্দেশ হয়ে গেছিল। মানে বেড়াতে গেলে তবু তো মানুষ ফিরে আসে, তারা যে কোথায় নিরুদ্দেশ হয়ে গেল কেউ জানে না। অথচ তাদের বাড়ি প্রতিদিন রাতে সাজানো হতো। সকালবেলা উঠে মানুষ যখন যে যার নিজের কাজে যেত, দেখতে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো, যেন মনে হয় কেউ বাস করে। অথচ সে বাড়িতে কেউ বাস করে না। একটা বাড়িতে যেখানে পুরো মানুষরা বেরিয়ে চলে গেছে নিরুদ্দেশে, বাড়িতে তো ধুলো পড়বে, দরজার কোণে কোণে ফাঁকে ধুলো পড়ে থাকবে, নোংরা লাগবে। বাড়িটা যেন প্রতিদিন যেন আরও বেশি ঝাঁ চকচকে হয়ে উঠত। শুধু তাই না, রাতের বেলা বাড়ির মধ্যে থেকে লোকেদের আওয়াজ, কথা বলার আওয়াজ, এবং আনন্দ উৎসব হলে, কেউ বাড়িতে লোকজন এলে যেমন বাড়িতে একটা সরগরম পরিবেশ হয় না, সেরকম পরিবেশের আওয়াজ পেত প্রতিবেশীরা। শুধু তাই না, বাড়িটার আশেপাশের বাড়িগুলো একটু দূরে দূরে ছিল, বাড়িটা একটু ফাঁকা জায়গার মধ্যে ছিল। বাড়িটার সামনের পলাশ একটা গাছ ছিল, সেই পলাশ গাছের পলাশ ফুলের রং প্রতিদিন চেঞ্জ হয়ে যেত। এটা একটা অদ্ভুত বিষয়। তো বাড়িতে কারা থাকতো, তারা কোথায় বা গেল, তাদের মধ্যে কী বা এমন মানে ঐশ্বরিক শক্তি ছিল, সেটা সত্যি জানা যায়নি। তবে এটা অদ্ভুত ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন বাদে উনিও একটা ঘটনা পাঠিয়েছেন। সত্যি একটা অদ্ভুত ঘটনা, শুনে খুবই অবাক লাগলো। আজকের যুগে মানে ভাবা যায় না যে ব্যান্ডেলের মতো একটা জায়গায়, হ্যাঁ উনি হয়তো যখনকার কথা বলছে আজ থেকে অনেক বছর আগে, তবুও এরকম একটা ঘটনা ঘটেছে। সত্যি অদ্ভুত ব্যাপার। সরাসরি চলে যাচ্ছি বন্ধুরা কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন সৌমেন্দু রায়চৌধুরী, কমেন্ট করেছেন নবনীতা দাস, ঋষি দাস, সোমা সাহা, অমিত ভট্টাচার্য, সৌম্য রায়চৌধুরী, অমিয় দত্ত। দিদি তুমি সত্যি খুব ইউনিক ঘটনা দাও, আমি খুব লাকি তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে। আমি নিজেকে খুব লাকি মনে করি, তোমরা আমার চ্যানেলের সদস্য। হর্ষ লিখেছেন, সাংবাদিককে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা লেখার জন্য, আর শৈলীদির গলায় খুব সুন্দর ফুটে উঠেছে। ডিলাইটফুল কার র্যালি লিখেছেন, খুব ভালো লাগলো। ইন্দ্রজিৎ রয়চৌধুরী লিখেছেন, ধর্মের কল বাতাসে নড়ে, ঘটনাটি মর্মান্তিক আর ভয়ঙ্কর, রাজাবাবু মানুষ না পিশাচ। সত্যিই তাই। সুদেষ্ণা সিনহা রায়, অদ্ভুত ঘটনা। বিষ্ণুপুর রাজবাড়ির দুটো শাখার নাম জানি, ওয়েল নোন অ্যান্ড গুড, এনিওয়ে ঘটনাটা অদ্ভুত। এই রাজবাড়িটা অ্যাকচুয়ালি রাজবাড়ির, আমরা যে পোস্টারে যে ছবিটা দিয়েছি একটা তো রাজবাড়ির ছবি দিয়েছি, কিন্তু উনি যে রাজবাড়ির কথা বলছেন না, রাজবাড়িটা একদম পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানে তার আর কিছু নেই। আমি জানি না বর্তমানে কতটা কি সারানো হয়েছে বা কিছু। তো উনি রিসার্চ করতে গিয়ে জানতে পেরেছিলেন যে এই যে মানে একটা ভাঙাচোরা যে একটা খান্ডাহার যাকে হিন্দিতে বলে, সেটা একটা রাজবাড়ি ছিল। দোলা মুখার্জি লিখেছে, শৈলী তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে ঘটনাটা অসাধারণ লাগলো, রানিমার ওপর যে অত্যাচার হয়েছে তাতে চোখে জল চলে আসলো। পারমিতা মুখার্জি লিখেছেন, খুব সুন্দর ঘটনা। মৌসুমী মিদ্দে লিখেছেন, খুব 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 দুঃখজনক ঘটনা, খুবই ট্র্যাজিক। সুব্রত ভাদুরী লিখেছেন, এটা এটা ক্ষুদিত পাষাণ সিনেমার নকল না। এখানে একটা কথা বলি, এখানে আমি একটা ব্যক্তিগতভাবে কথা বলি। দেখুন, সে রাজবাড়ি আমিও দেখিনি, আপনিও দেখেননি, হয়তো অনেকেরই মনে হতে পারে আগেকার দিনের যে সিনেমা, উনি যেটা এক্সাম্পল দিয়েছেন খুব ভুল না। আগেকার দিনের সিনেমাগুলো কিন্তু ম্যাক্সিমাম সত্যি ঘটনার ওপর বেস করে লেখা হতো, মানে ঘটনাগুলো লেখা হতো, তার উপর সিনেমা তৈরি হতো। যেমন উত্তম কুমারের সন্ন্যাসী রাজা, সেটা কিন্তু সত্যি ঘটনার ওপর লেখা হয়েছিল। যেমন ভাওয়ালের রাজার সম্পর্কে, ভাওয়ালের রাজার ঘটনাটায় নিয়েই কিন্তু সন্ন্যাসী রাজা সিনেমা তৈরি হয়েছিল। তো এরকম রাজবাড়ি প্রচুর ছিল আগেকার দিনে, যাদের
প্রচুর ঐতিহাসিক ঘটনা, যাদের ভেতরে অনেক অভিশাপ, আর্তনাদ, দুঃখ, সেই রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে চাপা পড়ে আছে। এরকম রাজবাড়ির সংখ্যাই বেশি। একদম খুব ভালো রাজা, বংশপরাক্রমে খুবই সবাই ভালো, এরকম রাজবাড়ি বরং আমি বলবো কম, সংখ্যায় কম। আমি নেই বলছি না, কিন্তু ম্যাক্সিমাম রাজবাড়ির ইতিহাস আপনারা যদি খোঁজেন, কিছু না একজন না একজন অত্যাচারী রাজা, অত্যাচারী শাসক, কিছু না কিছু আপনারা পাবেনই। পারমিতা মুখার্জি লিখেছেন দেরি হয়ে গেল আসতে, গীতা গোস্বামী, একে একে, সন্ধ্যা ঠাকুর, সৌম্য সমাদ্দার, প্রিয়াঙ্কা পল, জয়শ্রী সেনগুপ্ত এবং আরও অনেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর এখনও যারা তোমরা তোমাদের মতামত জানাওনি, অবশ্যই জানিয়ে দাও কোন সময় ঘটনা এলে তোমাদের পক্ষে ভালো হয় শুনতে। পোস্ট অপশানে যাও অলৌকিক জোনের, সেখানে এখনও পোস্ট দেওয়া আছে। সবথেকে বেশি যে টাইমে দেখবো যে ভোট এসেছে, সেই টাইমে এবার থেকে ঘটনা আসবে, সামনের বৃহস্পতিবার থেকে। থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি বন্ধুরা।